ফসকে ঠাম্মির মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ প্রথমেই লক্ষ্মীমণি মানে ঠাম্মিকে ডেকে নেয়। দীপের প্রথম প্রশ্ন যে আপনার পুত্র এবং পুত্রবধূর বিয়ে কিভাবে ঠিক হয়েছিল, অর্থাৎ কে ঠিক করেছিল। আর তখন লক্ষ্মী জানায় যে নতুন অর্থাৎ আমার ছেলের বন্ধু, সে এসে আমায় একদিন বলে যে তোমার ছেলের জন্য আমি একজন পাত্রী ঠিক করেছি, তুমি যদি দেখে আসতে তাহলে খুব ভালো হতো। নতুনের কথাতেই লক্ষ্মী কমলিনীদের বাড়িতে যায়। বাড়ির লোকদেরকে দেখে তার ঠিকই মনে হয়, তাই এই বিয়েটা দিতে রাজি হয়ে যায়। এরপর চন্দ্রকে এই কথাটা জিজ্ঞেস করে। চন্দ্র তখন বলে যে মা, তুমি যাকে ঠিক করেছো আমি তাকেই বিয়ে করব, তাই ওদের দুজনকে আমি বিয়ে দেই। তখন অয়নদীপ বলে তার মানে এই দাঁড়ালো যে আপনার ছেলের বিয়ে আপনি ঠিক করেননি, আপনার ছেলের বিয়ে ঠিক আপনার ছেলেও ঠিক করেনি, ঠিক করেছিল ওই স্বতন্ত্র বোস। লক্ষ্মী তখন জানায় যে হ্যাঁ একদম ঠিক। তখনই দেখা যাবে অবজেক্ট করে যে কমলিনীর উকিল। তখন অয়নদীপ বলে যে এই কেস শুরু করলাম, আর তখনই মানে অবজেক্ট করলে তো হবে না, তাই না? তখন উকিল বলে মানে কমলিনীর উকিল বলে আপনি জজের সামনে এই সমস্ত কথা বলছেন কোর্ট চক্করে দাঁড়িয়ে। আর তখন দেখা যাবে এদিকে আমাকে চুপ করতে হয়, তাহলে সেটা জজ বলবে। আপনি বলার কোনো ঝিনে কুমড়ো বা কুমড়োলতার কাছ থেকে কোনো অ্যাডভাইস নেব না। কথা শুনে কমলিনীর উকিল তো রেগে যায়। রেগে গিয়ে তখন বলতে থাকে যে দীপকে সংযুক্ত করতে। আর তখন দেখা যাবে কমলিনীর উকিল বলে যে উনি যদি ওনার মানে আসার জন্য দুঃখ প্রকাশ না করে কিন্তু এখনই কোর্ট চত্বর থেকে বেরিয়ে যাব এবং তারপরে আমি অ্যাসোসিয়েশনের কাছে জানাবো। অয়নদীপ বলে অ্যাসোসিয়েশনের কাছে জানিয়ে কোনো লাভ হবে না। কুমড়োলতার কথাটি কি পরীক্ষিত ইউজ করা হয় তো আপনাকে আগে জানতে হবে। কুমড়োলতা কাকে বলা হয়? যে লুকিয়ে লুকিয়ে চলে, যার কোনো নিজের ক্ষমতা নয়। তুমি নতুন, তোমার এত বছর মানে তোমাকে আমি কোর্ট চক্করে দেখিনি, তুমি তো নিজের হয়ে কেস লড়ছো না, তুমি একজন অ্যাডভোকেটের মানে কেসটা লড়ছো। উনি যেভাবে তোমাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে ঠিক তুমি সেভাবেই করছো। আর তখন বলে তুমি কুমড়োলতা, আর পুরোনো দিনে তোমার মতো আচ্ছা মেয়েকে ঝিঙে ফুল বলা হতো। তখন একটু রেগে যায়। রেগে গিয়ে অয়নদীপকে বলে এর মধ্যে মানে ভাষাটা কিভাবে পরিবর্তন হলো সেটা আপনি বলুন। এরপর জাজ সাহেব বলে যে বাজে কথা ছেড়ে আপনি কাজের কথাতে আসুন। দীপ বলে আমি তো কাজের কথাতেই আসতে চাই স্যার, কিন্তু আমার প্রত্যেকটা কথার মাঝখানে যদি আমার ঝিঙে ফেল বন্ধু মানে অবজেকশন করে তাহলে তো আমি কথাই বলতে পারবো না। তখন জাজ সাহেব বলতে থাকে যে কমলিনীর মানে উকিলকে সে যেন মাঝখানে কথা না বলে। আর তখন বলে সরি, এই বলে বসে পড়ে। এরপর দেখা যাবে আবারও অয়নদীপ বলতে থাকে যে এই নতুন মানে স্বতন্ত্র বসুই হচ্ছে আমার মক্কেলের বিয়েটা ঠিক করে। দ্বিতীয় প্রশ্নের পালা। আর তখন কমলিনী আর চন্দ্রর মধ্যে মানে পরিবারের মধ্যেও বৈবাহিক সম্পর্কটা ঠিক কেমন ছিল সেটাই জানতে চাওয়া হয় লক্ষ্মীর কাছ থেকে। লক্ষ্মী তখন বলে যতদিন ছিল দুজন একসাথে ভালোই ছিল, তিনটি বাচ্চার মা হয়েছে, মনেরও মিল মানে মনের যদি অমিল থাকতো তাহলে কি সেটা হতো? লক্ষ্মী যে ডাহা মিথ্যে কথা বলছে, আর চন্দ্রই যে এই সম্পর্কটা নিয়ে এসেছিল নতুনের কাছে, তারপর নতুন গিয়েছে, সেই কথাটা যে মানে চেপে যাচ্ছে সেটা নিয়ে এদিকে খুব রেগে যায় কমলিনীর বাবা আর কমলিনীর কাকু। আর বলতে থাকে যে ও তো একদম ডাহা মিথ্যে কথা বলছে, তো এভাবে মিথ্যে কথা বলতে পারেন না। দেখা যাবে চন্দ্র আর বর্ষা দুজনে মিলে ভাবতে থাকে যে এবার ইচ্ছে মতো ওদেরকে শিক্ষা দেওয়া হবে, এরা আবার বুঝতে পারবে মজাটা। তখন চন্দ্র বলে এর জন্যই তো আমি বেছে কুর্চির স্বামীকেই ধরেছি, কারণ জানি তো আমি কুর্চির স্বামী জেনেও আমি তাকেই ধরেছি, কারণ সেই একমাত্র পারবে আমাদেরকে জিতিয়ে দিতে। কমলিনীকে বলে যে দেখো বৌদি ভাই, আমরা তো সাক্ষী দিতে উঠবো, সমস্ত সত্যি কথা ঠিক আমরা তখন খুলে বলবো। নতুন বলে সম্বন্ধ যদি আমি করিও থাকি তাহলে তো আমি কোনো অপরাধ করিনি, যেটা তখন ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি। অয়নদীপ জজের সামনে বলে যে এরপর তাহলে তৃতীয় প্রশ্নে আসা যাক, সেই দুঃখজনক ঘটনায় আসা যাক। লক্ষ্মীকে তখন জিজ্ঞেস করে যে আপনার ছেলের মৃত্যুর ঘটনা মানে কথাটা এলো আপনার ঘরে। তখন বলে যে আমরা তো সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম, যখন একদিন কোনো মানে আশাই ছিল না তখন আমার ছেলেকে আমি ফিরে পাই। এই ছেলেকে কি আমি ফেলতে পারি? আমার ছেলে নির্দোষ, ও কিছুই করেনি। এই ছেলেকে নিয়ে এখন সবাই জলঘোলা করছে, কিন্তু বিশ্বাস করুন ও কিন্তু নির্দোষ। আর তখন অয়নদীপ বলে যে আপনার ছেলে যে নির্দোষ এ কথাটা আমি বুঝতে পারছি মা, কিন্তু কোর্টকে তো সেটা প্রমাণ করতে হবে, তাই আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিন। আর তখন বলে যে তাহলেই আপনি দেখবেন সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। এরপর বলে যে এরপর এই যে 20 বছর পর মেঘালয়ে গিয়ে আপনার ছেলে যে কলকাতায় ফিরে
ফিরে এলো, এতে আপনার বৌমার প্রতি মানে কি হয়েছিল? আর তখন লক্ষ্মী বলে যে ও বাবা, সে তো একেবারে খড়গহস্ত ছিল আমার ছেলের উপর। যখন থেকে আমার ছেলে এসছে তখন থেকে বলেই যাচ্ছে যে আমি আপনার ছেলেকে গ্রহণ করব না, আমি সংসার করতে চাই না। যদি সতী সাবিত্রী হতো তাহলে কি কখন এই কথা বলতে পারতো না তো। অয়নদীপ তখন তার পরের প্রশ্নটা বলে যে আপনার কি মনে হয় মা, এই যে আপনার পুত্রবধূ আপনার পুত্রের উপর এরকম একটা আচরণ করছে, এর কি কারণ হতে পারে? লক্ষ্মী তখন বলে ওই ছেলের জন্যে, নতুনের জন্যই তো সব কিছু। স্বতন্ত্র ঘোষ খুব ভালো সেজে আমাদের বাড়িতে এসেছিল, আমাদের তখন খুব অভাব ছিল, আর তখন আমরা বাড়ি ভাড়া দিতে পারছিলাম না। তখনই ওই স্বতন্ত্র ঘোষ বলল যে সে বাড়িটা কিনে নিয়েছে, তারপর আমাদের নামে মানে আমার নামে আর বৌমার নামে করে দেয়। কিন্তু আমরা ওকে একটু থাকতে বলিনি এই বাড়িতে, ও নিজে থেকে এই বাড়িতে থেকে গিয়েছে। আর তখন পর থেকে আমাদের বাড়িতে এসে যে বসেছে, একদম গেড়ে বসেছে, তারপর থেকে আমাদের বাড়িতে নাতি নাতনির যত্ন নিত, তাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসতো। আমার বৌমার সাথে কি সম্পর্ক ছিল সেটাকে আমি দেখিনি, আমার সাদা মনে কাদা নেই। কিন্তু এখন আমি সব বুঝতে পারি। আমার ছেলে ফিরে এসেছে তো এরপর আমার কাছে এখন জলের মতো পরিষ্কার। এটাই পরিষ্কার যে ওই সম্পর্কটার জন্যই আমার বৌমা আমার ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না, সে ছাড়াছাড়ি করতে চাইছে ওর জন্য, শুধুমাত্র ওর জন্য। এই পর্যন্ত জিনিসটাকে টেনে নিচ্ছে এবং মিথ্যে বদনাম দিচ্ছে আমার ছেলের উপরে। আমার ছেলে একেবারে নির্দোষ। কমলিনীর বিষয়ে তখন লক্ষ্মী আরও বলতে থাকে, তুই যাবি যা, তার মধ্যে আমার ছেলেকে কেন টেনে আনছিস, আমার ছেলেকে কেন বদনাম করছিস সেটাই আমি বুঝতে পারছি না বাপু। আর তখন বলে জাজের কাছে হাত জোর করে লক্ষ্মী বলতে থাকে যে জানেন তো স্যার, এই মেয়ের হাতে ভাত আমি খেয়েছি, আমার গাটা একদম ঘিন করছে ঘেন্নায়। আর এ কথা বলে উঠে দাঁড়িয়ে পড়ে এদিকে কমলিনীর বাবা আর কমলিনীর কাকু। তখন বলতে থাকে যে স্যার, আমরা কিছু কথা বলতে চাই। উনি কিন্তু এখানে এই সমস্ত বাজে কথা বলতে পারে না। কমলিনীর বাবা বলে, আমার মেয়ের নামে ভরা কোর্টে যেই কথাগুলো বলছেন, যেই ভ্যালিডেশনগুলো আনছেন, কী প্রমাণ আছে তাদের কাছে? অয়নদীপ তখন বলে যে সমস্ত কিছু প্রমাণ পেয়ে যাবে, উত্তেজিত হবেন না, দেখবেন সব কিছু প্রমাণ হয়ে যাবে। উনি একজন স্বাধীন নাগরিক, এই কোর্টে দাঁড়িয়ে উনি ওনার বক্তব্য রাখছেন, সেটা উনি দিতেই পারেন। উনি তো জানতেন না যে আপনাদের মেয়ে 20 বছর পর হঠাৎ করে ওনার স্বামীর সাথে থাকতে চাইবেন না, ডিভোর্স দিতে চাইবেন সে, তাহলে তো সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়ে আসতেন। আর নতুন আর কাকু বলে যে কমলিনীর কি বলে যে আপনারা শান্ত হন, এভাবে আপনারা রিয়াক্ট করবেন না, তাহলে কেসটা আরও বিপরীত দিকে ঘুরে যাবে। তখন বলে যে আপনারা শান্ত হন, এই মুহূর্তে আপনাদের এখানে দাঁড়িয়ে কথা বলার কথা নয়। তখন কাকু বলে সরি স্যার, একটা ডাহা মিথ্যে কথা শুনি আমি আর চুপ করতে পারিনি। আমরা তো কমলিনীর মানে বাড়ির লোক, তাই কমলিনীর বাবা উনি আর আমি হচ্ছে কমলিনীর কাকু। আর এই মিথ্যের এগেনস্টে আমরা প্রতিবাদ করেছি। আমাদের সামনে দাঁড়িয়ে যদি আমাদের মেয়ের নামে এরকম কুকথা বলা হয় তাহলে কি সেটা আমরা সহ্য করতে পারবো? আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় স্যার। আর এই উকিল কি একবারও বলেছে যে 20 বছর ধরে চন্দ্রবাবু কীরকম একটা আলাদা সম্পর্কে ছিলেন? সেই সম্পর্ক কন্যা এবং স্ত্রী কমলিনীদের বাড়িতে এসে কমলিনীর উপর যথেষ্ট মানসিক চাপ সৃষ্টি করেছিল। আর এরপরেই আপনি বলুন যে স্যার, একজন মেয়ের পক্ষে কি সব কিছু মেনে নিয়ে থাকা সম্ভব? তখন হাসতে হাসতে বলে, এটা একটা ডাহা মিথ্যে কথা, নিজেদের মেয়েকে বাঁচানোর জন্য এটা একটা প্রচেষ্টা। আর তখন দেখা যাবে বলতে থাকে যে সব কিছু প্রমাণ করে দেব, চিন্তা করছেন কেন? তখন জজ বলে যে আপনারা এবার বসতে পারেন। ওরা দুজন বসে পড়ে। তখন অয়নদীপ তখন বলে যে মা, আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, এবার আপনাদেরকে ছেড়ে দিব। একটা লাস্ট প্রশ্নের উত্তর দিন যে আপনার পুত্রবধূই যে এসব ভ্যালিডেশন আনছে আপনার পুত্রের নামে, সেগুলো কি একদম সত্যি? আর তখন দেখা যাবে লক্ষ্মী বলে যে না, একদম না, একেবারেই না, কখনোই না, এটা হতেই পারে না। ওর যদি আরেকটা বউ থাকতো তাহলে কি ও চলে যেত? ও তো এখানে পড়েই থাকতো। আবারও তখন হাত জোর করে জাজের কাছে লক্ষ্মী রিকোয়েস্ট করে যেন জাস্ট কমলিনী আর চন্দ্রকে ডিভোর্সটা যেন না দেয়। আর তখন বলে তারপর কমলিনী যদি চলে যেতে চায় চলে যাক, কিন্তু ডিভোর্সটা আপনি কখনোই দিবেন না, কোনোভাবেই দেবেন না, এই রিকোয়েস্টটা জানায় জজকে। আর তারপর দেখা যাবে অয়নদীপের প্রশ্ন শেষ হয়। আর অয়নদীপ তখন চন্দ্রকে বলে যে সে যেন তার মাকে এখান থেকে নিয়ে যায়। আর তখন চন্দ্র তখন তার মাকে নিয়ে বসায়। আর বসাতে তার মা চন্দ্র তখন বসিয়ে বলতে থাকে যে মা, তুমি চিন্তা করছো কেন? দেখবে সত্যির জয় তো হবে।
আসবেই, আমাদের পক্ষেই আসবে, সত্যের ঠিক জয় হবে, কমলিনী কিছুতেই ডিভোর্স পাবে না। দেখা যাবে কমলিনীর উকিল যান লক্ষ্মীকে আবার একটু কাঠগড়া আসতে, আর তখন অয়নদীপ বলতে থাকে যে একজন বয়স্ক মানুষ, তাকে এভাবে হ্যারাসমেন্ট করাটা তো মানায় না, তাই না? বারবার কেন উনি এভাবে ডাকতে পারেন? আমি ডেকেছি সবে মাত্র, এখন তো উনি ডাকতে পারেন। তখন বলে আপনি চাইলে পরে ডাকবেন। উকিল জানায় যে আজকে যদি ওনাকে আমি ডাকতে না পারি, মানে না জিজ্ঞাসাবাদ করতে পারি, তাহলে এরপর আর কোনো সময় হবে না, এর কোনো মানেই হবে না। আর তখন দেখা যাবে যে আমি তো দেখছি উনি যথেষ্ট একজন সুস্থ মানুষ, তাই না? এখানে ওনার দাঁড়িয়ে পরপর উত্তর দিয়েই গিয়েছে, তাহলে আমি তো এমন কোনো প্রশ্ন করব না যাতে ওনার উত্তর দিতে অসুবিধা হবে। এখানে আমার একটা কথা মনে হচ্ছে যে অয়নদীপ বাবু কিন্তু ঠিক করে শিখিয়ে পড়িয়ে ওনার ক্লায়েন্টকে আনতে পারেননি, সেই জন্য উনি এখন ভয় পাচ্ছেন। আর তখন বলে কিন্তু তদন্তের স্বার্থে, মামলার স্বার্থে আমাকে আজকেই ওনাকে ক্রস এক্সাম করতে হবে, আপনি প্লিজ অনুমতি দিন। তখন দেখা যাবে অনুমতি দেওয়া হয়। এরপর দেখা যায় এদিকে বলতে থাকে গিয়ে পেছিয়ে কিন্তু অনেক প্রশ্ন করা হবে, আপনি কিন্তু আপনাকে যা যা বলে দেওয়া হয়েছে ঠিকঠাক প্রশ্নের উত্তরগুলোই দিবেন, এর বাইরে কিছু বলবে না। তখন বর্ষা বলে যে ভালো করে বলো, তোমার উপরই কিন্তু এখন সমস্ত কেস সমস্ত কিছু ডিপেন্ডেন্ট করছে, তাই তুমি একটু ভালো করেই বলবে, আর এমন কিছু বলবে না যে যাতে করে বাবার উপর কেসটা চলে যায়। আর তখন চন্দ্র বলে যে মা তুমি দেখো, কোনো বাপেই যেন আমার সাথে তোমার থাকাটা না বন্ধ হয়, আর বলে যে যা করছেন করবে, সব কিছু বুঝে শুনে উত্তর দিবে। লক্ষ্মী বলে সব প্রশ্নের উত্তর তো দিয়েই দিলাম, আর কি প্রশ্ন করবে কে জানে, তবুও আমি তো তোর মা, তুই চিন্তা করিস না। তখন কাঠগড়া উপস্থিত হলে লক্ষ্মীর কাছ থেকে উকিল তখন জানতে চায় যে নাম ঠিকানা জানতে চায়। বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করলে বাড়ির ঠিকানাটা তখন ঠাম্মি বললে, এরপর দেখা যায় কমলিনীর উকিল বলে যে আমাদের কাছে কিন্তু খবর আছে, আর সেই বাড়ির দলিলটা কিন্তু আমার কাছে আছে। বাড়িটা কার নামে, আপনার নামে নাকি অন্য কারো, নাকি আমার ক্লায়েন্ট কমলিনী দেবীর নাম? কিন্তু ওখানে দেখতে পাচ্ছি যে আমার ক্লায়েন্টের নামেই ওই বাড়িটা। আর তখন দেখা যাবে ঠাম্মি বলে হ্যাঁ ওই তো আমার নামেও তো ছিল, কিন্তু আমার বৌমা মানসিকতার জোরে ওই বাড়িটা আবার ওই লোকটার নামেই তো দিতে হয়েছে, তার নামে পুরোটা দিয়ে কমলিনীর উকিল বলে আমি যতটুকু জানতে চাইবো ততটুকুই বলবো, বেশি কথা বলবেন না। আমি আপনাকে কাছে জানতে চাইছি যে এখন বাড়িটির মালিক কে, আপনি শুধু আপনার কমলিনী মুখার্জি নাকি যৌথভাবে নাকি অন্য কেউ? আমি তখন বলে যে আমাকে এই বাড়ির মালিকানা থেকে বাদ দিয়ে দিয়েছে, নতুন এবার দেয়। তখন কমলিনীর উকিল বলে বেশ, তার মানে এর আগে আপনার নাম ছিল? আমি বলে যে হ্যাঁ, বাড়িটা তো আমার নামেও ছিল, কিন্তু আমার বৌমার বলাতে আমি ফেরত দিয়ে দিলাম, কিন্তু এরপর যখন নতুন বাড়িটা লিখে দিল শুধু বৌমার নামেই লিখে দিল, আমার নামে তো লিখে দিল না। কমলিনীর উকিল তখন বলে যে স্যার আপনি বুঝতে পারছেন, আগে কিন্তু ওনার নামে বাড়িটা ছিল শুধু কমলিনী দেবীর নামে, ওনার নামে নেই, তাহলে ঠিক বাড়িটা কার নামে আছে? লক্ষ্মী তখন বলে এক কথা বারবার করে জিজ্ঞেস করছো কেন, বাড়িটা তো আছে আমার বৌমার নামে, ওই কমলিনীর নামে, রাইট। আর তার মানে আপনি আমার ক্লায়েন্টের বাড়িতে, ওনার মালিকানা যে বাড়িতে আছেন সেই বাড়িতেই থাকেন, আপনি কি ভাড়া দেন না? তখন বলে সে কি কথা, ও আমার ছেলের বউ, আমি কেন ওর কাছে ভাড়া দিতে যাব, ভাড়া দিয়ে থাকবো? অয়নদীপ বলে যে ইউর অনার উনি কিন্তু এরকমভাবে কথা বলে তাহলে তো মুশকিল হয়ে যাচ্ছে, অথচ উনি কিন্তু নতুন কাজ শুরু করে প্রশ্ন করলে তো কোর্টের সময় নষ্ট করা হবে। তখন বলে ইউর অনার আপনি যদি কাইন্ডলি ওনাকে এই বিষয়ে সতর্ক করে দেন। জাজ তখন বলে উনি ঠিকই প্রশ্ন করছে, আপনি বসুন, এই প্রশ্নে আমার কোনো আপত্তি নেই। সরি বলে বসে পড়ে তখন অয়নদীপ। এরপর অয়নদীপ বলে সে নাকি একদম দুনিয়ার বেস্ট লয়ার, দেখে তো মনে হচ্ছে একদম জঘন্য উকিল। মধুবনী তখন আবার স্টার্ট করে আর বলে তার মানে এই পয়েন্টগুলো পেলাম যে কমলিনীর বাড়িতে লক্ষ্মীদেবী থাকেন। দ্বিতীয় প্রশ্ন, এই যে আপনি বললেন যে আপনার ছেলে নাকি আপনার বৌমাকে পছন্দ করেন না, পছন্দ করে বিয়ে করেননি, তাহলে আপনার কথা অনুযায়ী স্বতন্ত্র বোস বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল, কিন্তু আমার ইনফরমেশন কোনো জায়গায় আপনার ছেলে কিন্তু স্বতন্ত্র বাবুকে বলেছিল যে চন্দ্রের হয়ে যেন কমলিনীকে বিয়ের কথাটা বলেন, প্রপোজ করেন, তারপরে সে বিয়ের প্রস্তাব দেয়, সেটা কি সত্যি নাকি মিথ্যে? লক্ষ্মী তখন বলে আমি অত শত জানি না, এটা সত্যি নাকি মিথ্যে আমি জানি না। মধুবনী তখন নতুনকে জিজ্ঞেস করে যে স্বতন্ত্রবাবু আপনি এর উত্তর দিন। স্বতন্ত্র উঠে তখন বলতে থাকে যে হ্যাঁ এই সমস্ত সত্যি। চন্দ্র উঠে বলে যে এটা মিথ্যে। নতুন এরপর বলে যে স্যার এত বছর পর এই জিনিসটা সত্যি না মিথ্যে সেটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু এটা সত্যি নাকি মিথ্যে সেটা
আপনারাই বিচার করুন। মধুবনী তখন বলে, স্যার যে এই বিষয়টা কিন্তু আমার কাছেও সঠিক প্রমাণ নেই, কিন্তু আমি এভিডেন্স দেখিয়ে কিন্তু প্রমাণ করে দিব, কারণ এখানে উপস্থিত আছে কমলিনী দেবীর বাড়ির লোকজন, ওনার বাবা কাকা সবাই। এবার ওনাদেরকে জিজ্ঞেস করুন যে এই ব্যাপারে কি আপনাদের কিছু বলার আছে। কমলিনীর বাবাকে কাঠগড়ায় আসতে বললে জ্যাস। কমলিনীর বাবা তখন বলে যে আমার মেয়ে তখনও বিয়ে পাশ করেনি। ঠিক সেই সময় দেখা যায় নতুন এসে আমার মেয়েকে বলে যে চন্দ্রদা মুখার্জি ওকে বিয়ে করতে চায়। আমার মেয়ে তখন বলে যে আমাদের বাড়িতে এসে কথা বলতে, এবং সেই মোতাবেক উনি আমার বাড়িতে এসে কথা বলেছেন, তবে আমার সঙ্গে না, আমার ভাইয়ের সঙ্গে। তারপর কাঠগড়ায় ডেকে নেওয়া হয় ওকে। আর কাকু তখন বলে যে প্রথমত আমার সাথে বিয়েটার কথা নিয়ে এসেছিল, আমাকে বলেছিল, আর তখন তো আমার দাদা থেকে ছোট, সেই স্বতন্ত্রর সাথে তো ফিরেছিলাম, তাই আমায় বলতে কোনো অসুবিধা করে। বলেছিল যে চন্দ্র তার বন্ধু, সে কমলিনীকে খুব পছন্দ করে, এবং আমরা যদি রাজি হই তাহলে চন্দ্রদের সাথে বিয়েটা যেন দেই। তারপর দুই পরিবারের কথা হয়, এরপর ছেলেকে আমরা দেখি, ওনারাও আমাদের বাড়িতে আসেন। তখন তো আর জানতাম না যে এরকম ঘটনা ঘটবে। প্রাথমিকভাবে স্বতন্ত্রকে আমাদের পছন্দ হয়েছিল, আর চন্দ্র রয় যেহেতু ওর বন্ধু, তার জন্য ন্যাচারালি আমরা পছন্দ করেছিলাম। ছেলেটি চাকরি বাকরি করতো, সাধারণ পরিবারের ছেলে, আমরা সাধারণ পরিবারের ছেলে, সেই কারণেই এই বিয়ের প্রস্তাবে আমরা রাজি হই আর বিয়েটা দেই। তখন প্রাঞ্জলকে বুঝতে বলে, এরপর লক্ষ্মীর কাছে আবার যায় আর বলে আপনাকে আরেকটা উত্তর দিতে হবে। এই যে কিছুক্ষণ আগে আপনি যে চিৎকার করলেন আপনার বৌমাকে নিয়ে, যে সে নাকি স্বতন্ত্র বসের সাথে সম্পর্কের একটা চেষ্টা করেছে, এবং সেই কারণেই তার হাতে নাকি খেতেও আপনার ঘৃণাবোধ হচ্ছে, কি উনি খেয়েওছে, আপনার ঘৃণাবোধ হচ্ছে। আমার প্রশ্ন হলো, আপনি ঠিক কবে কিভাবে বুঝলেন যে স্বতন্ত্র বসুর সাথে আপনার বৌমার একটি অনৈতিক সম্পর্ক আছে? আমি বলে, কবে আবার হলো? আমার সাদা মনে তো কোনো কাদা নেই, আমি আগেই বললাম, আমি আগে বুঝতে পারিনি। আমার ছেলে যখন আসলো তখনই বুঝতে পারলাম যে ওদের মধ্যে একটা সম্পর্ক নিশ্চয়ই আছে, এবং সব কিছু আমরা দুয়ে আমি 4 করে নিলাম। আর এই সমস্ত কথা শুনে নতুন একটু হেসে দেয়। নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে, আর মেয়েটার প্রতিভা দেখিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। বুঝতে পারে যে মেয়েটার ট্যালেন্ট আছে, আর মেয়েটা ঠিক জিততে পারবে, মেয়েটা ফাইটার। আর তারপর দেখা যাবে এই সমস্ত যখন একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, হঠাৎ করে কর্মীর মুখ থেকে ফসকে বেরিয়ে যায় যে সমস্ত সত্যি কথা। আর তখন এই সমস্ত কথা আমি নিজের জালে নিজেই ফেসে যায়। মিথ্যে বলছে সেটা জজ সাহেবও বুঝতে পারে। তো বন্ধুরা, এমনটাই হলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। ধন্যবাদ।